এবার আমরা পড়াশোনায় যাই। আমি গত ক্লাসে যখন তোমাদের সঙ্গে আলোচনা শুরু করেছিলাম, তখন আমি তোমাদের সঙ্গে আর্থিক বিবরণীর আলোচনা স্টার্ট করেছিলাম। আমি তোমাদেরকে আর্থিক বিবরণীর কতগুলো পয়েন্ট দেখিয়েছিলাম যে যদি আমরা আয় বিবরণীটা শিখতে চাই, তাহলে আমাদের এই পয়েন্ট গুলো নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমাদেরকে আলাদাভাবে আলোচনা করতে হবে এবং সেগুলো শিখতে হবে। আমি তার মধ্যে ১ নাম্বার পয়েন্ট নিট বিক্রয়ের আলোচনা তোমাদের সঙ্গে শুরু করেছি। এবং কিভাবে আমরা নিট বিক্রয়টা বের করতে পারি সেটা আমি তোমাদের সঙ্গে গত ক্লাসে আলোচনা হয়েছে। একটা অঙ্ক আমি তোমাদেরকে করেও দেখিয়েছিলাম। চলো আজকে আমি সেই আলোচনায় একটু ফিরে যাই। আমি তোমাদের সঙ্গে স্ক্রিনটা একটু শেয়ার করছি। তোমরা সেদিন যারা ক্লাসে ছিলে না তারা আরেকবার একটু ভালো করে দেখো। যে আমি তোমাদের সঙ্গে চূড়ান্ত হিসাবের আলোচনাটা শুরু করেছিলাম। তোমরা দেখো এখানে আর্থিক বিবরণীটা আমরা করছি। এটা তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে ২ টো প্রশ্ন তোমাদেরকে বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতে হবে ক বিভাগে। ১০, ২০ মার্কসে ২ টো সৃজনশীল অ্যান্সার করতে হবে। তাই এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হলে এই অধ্যায়ের এই বিভাগের এই ২ টো কোয়েশ্চেন থেকে খুব নিখুঁতভাবে প্রত্যেকটা আইটেম তোমাদেরকে শিখতে হবে যাতে এই ২০ মার্কের পুরা নাম্বারটাই তোমরা পেতে পারো। তবে এই ২০ মার্কের জন্য যখন তুমি এই অঙ্কটা খুব ভালো করে শিখে ফেলবে, বহু নির্বাচনের মধ্যেও তুমি বেশ কয়েক মার্কের প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে। তখন তুমি ওখানেও বেশ কিছু নাম্বার এই ক বিভাগের এই আর্থিক বিবরণীর কারণে তুমি তখন ওখানেও পাবে। তাই এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা চ্যাপ্টার। আর্থিক বিবরণী করার জন্য আমাদের মোট ৩ টা কাজ রয়েছে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণীটা কিভাবে করে সেটা আমরা শিখব। এরপর মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে করে সেটা আমরা শিখব। এরপর আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে তৈরি করে সেটা আমরা শিখব। তো আমরা ১ম এই বিশদ আয় বিবরণীটা আলোচনা শুরু করেছিলাম। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিশদ আয় বিবরণী করার জন্য তোমাদেরকে এখানে যে ৬ টা পয়েন্ট রয়েছে, নিট বিক্রয় সর্বপ্রথম, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমরা মোট মুনাফাটা পাই। আর এর সঙ্গে পরোক্ষ পরিচালন আয়গুলোকে আমরা ১ম এ যোগ করি। এরপর আমরা পরিচালন ব্যয়গুলোকে বাদ দেই। তারপর আমরা পরিচালন মুনাফা পেয়ে যাই। এবার অপরিচালন আয়গুলোকে যোগ করে অপরিচালন ব্যয়গুলোকে বাদ দিলেই আমরা নেট মুনাফা পাই। এই যে আমাদের ৬ টা পয়েন্ট রয়েছে, আমার মূলত এই বিবরণীটা শেখানোর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ৬ টা পয়েন্ট সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার করা। আমরা গত ক্লাসে নিট বিক্রয় বের করা শিখেছি। আমরা বলেছি যে যদি এমন কোনো ঘটনা থাকে যা আমাদের বিক্রয়ের পরিমাণকে বাড়াবে তাহলে তাদেরকে আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করে দেব। এমন কোনো ঘটনা যদি থাকে যেগুলো আমাদের বিক্রয় থেকে বাদ যাবে তাদেরকে আমরা আমাদের এই বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা যে ফাইনাল যে বিক্রয় মূল্যটা পাবো সেটাকেই আমরা বলব নেট বিক্রয়। আর এটা নির্ণয় করার জন্য যে সমস্ত আইটেম গুলো বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত তাদেরকে তোমাদেরকে একটু চিনতে হবে এবং এই সম্পর্কিত কিছু সমন্বয় তোমাদেরকে জানতে হবে। তো আমি ১ নম্বর অঙ্কটা তোমাদেরকে গতদিন করিয়েছিলাম। আমি আজকে একটু তোমাদের সঙ্গে ২ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় রয়েছে যা কিনা হয়তো তোমাদের কিছু সমন্বয়, ১-২ টা সমন্বয় হয়তো খুব রিসেন্টলি কোনো সালের এসএসসি পরীক্ষাতে হয়তো আসতে দেখা যায় নাই। কিন্তু কলেজগুলোর নির্বাচনী পরীক্ষাতে আসতে দেখা গেছে। সেজন্য আমি চাই তোমাদেরকেও আমি এই ছোট সমন্বয়গুলো একটু শিখিয়ে রাখি। যদি কখনো এসে পড়ে যেন অ্যান্সার করতে পারো। তো চলো আমি ১ নাম্বার পয়েন্ট নিট বিক্রয় বের করার জন্য আমি ১ নাম্বার অঙ্কটা তোমাদেরকে আমি এই ১ নাম্বার প্রবলেম ফর স্টাডিটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে আমি একটু ২ নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করব এবং এখানে আমি ওই ২ নম্বর অঙ্কটা তোমাদের সঙ্গে হাতে করব। তোমরা সবাই আমার সঙ্গে হাতে করবে। তবে আগে আমি ২ নম্বর প্রশ্নটা একটু পড়ে নেই, তোমরা একটু দেখো। এই ২ নম্বর প্রশ্নটার মধ্যে যে ইনফরমেশন গুলো রয়েছে, আমরা সেগুলো একটু ভালো করে পড়ে দেখি। এখানে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো থেকে আমাদের কাজ আমরা এখান থেকেও একটা নিট বিক্রয় বের করে আমরা এই বিবরণীর মধ্যে সেটা দেখাতে চাই। আমাদের ১ম এ রয়েছে বিক্রয় ৳৮০,০০০। এরপরেই দেখো একটা বিক্রয় ফেরত রয়েছে। আমরা জানি এই বিক্রয় ফেরতটা বিক্রয় থেকে বাদ যায়।
কারবারি বার্তা, তোমরা জানো কারবারি বার্তা ক্রয় বার্তাও হতে পারে, বিক্রয় বার্তাও হতে পারে। ক্রয় বার্তাকেও কারবারি বার্তা বলে, বিক্রয় বার্তাকেও কারবারি বার্তা বলে। তার মানে ক্রয় বার্তা, বিক্রয় বার্তা দুজনকেই আমরা কারবারি বার্তা বলি। তাহলে এখন বুঝতে হবে যে এখানে যে কারবারি বার্তাটা দেওয়া আছে এটা ক্রয় বার্তা না বিক্রয় বার্তা। সেজন্য তোমরা খেয়াল করো আমাদের বিক্রয়টা কোথায় থাকে? ক্রেডিটে। তাহলে এর বার্তাটা থাকবে ডেবিটে। তাহলে আমরা এখন যে ৩ নাম্বারে যে কারবারি বার্তাটা দেখছি ডেবিটে আছে, তার মানে এটা বিক্রয় বার্তা। তোমরা কি আমার কথা বুঝছো সবাই? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি যে স্যার। যেহেতু কারবারি বার্তাটা ডেবিটে আছে তার মানে এটা বিক্রয় বার্তা। আচ্ছা যদি আজকে কারবারি বার্তাটা ক্রেডিটে থাকতো তাহলে আমরা বলতাম এটা ক্রয় বার্তা। কি তাই না? ক্রয় বার্তা। কারণ ক্রয় থাকে ডেবিটে, তাহলে ক্রয়ের বার্তাটা থাকবে ক্রেডিটে। বিক্রয় থাকে ক্রেডিটে, তাহলে বিক্রয়ের বার্তাটা থাকবে ডেবিটে। তাহলে যেহেতু এখানে কারবারি বার্তা নামে টাকাটা ডেবিটে আছে, তাহলে এটা বিক্রয় বার্তা। ভালো কথা, তাহলে এটাকেও আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দেব। এবার দেখো কমিশন প্রদান। তোমরা জানো পণ্য বিক্রয় করে দেওয়ার কারণেই আমাদেরকে কমিশন প্রদান করতে হয়। কিন্তু এটা বিক্রয় সংক্রান্ত খরচ, কিন্তু বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নাই। বিক্রয় কমিশনকে আমরা বিক্রয় ও বিপণন খরচ বলতে পারবো, কিন্তু এটাকে বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই কমিশনটা আমাদের বিক্রয়ের পরিমাণকে বাড়াবেও না, বিক্রয়ের পরিমাণকে কমাবেও না। কিন্তু এটা বিক্রয় ও বিপণন খরচ অর্থাৎ বিক্রয় সংক্রান্ত খরচ। কিন্তু এটা বিক্রয়কে বাড়ায় না, বিক্রয়কে কমায় না। ঠিক একই রকম ভাবে বিজ্ঞাপন খরচটাও বিক্রয় সংক্রান্ত খরচ। অর্থাৎ বিক্রয় ও বিপণন খরচ। কিন্তু এই বিজ্ঞাপন খরচটা আমাদের মোট বিক্রয়ের পরিমাণকে বাড়াবেও না, মোট বিক্রয়ের পরিমাণকে কমাবেও না। তাই আমরা এখন যে নিট বিক্রয়টা বের করতে চাচ্ছি, সেখানে আমরা এই কমিশন এবং বিজ্ঞাপনটাকে কোনো কাজে ব্যবহার করব না। এই জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তাহলে রেওয়া মিলের সমস্ত আইটেম আমরা পড়ে ফেললাম। এবার আমি একটা সমন্বয় পড়ছি। তোমরা খুব মনোযোগ দিয়ে সমন্বয়ের ব্যাপারটা একটু ভালো করে দেখো। তোমরা দেখো যে এই সমন্বয়টা তোমরা ঠিক মতন বুঝতে পারো কিনা। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ২০,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ২০,০০০ টাকা। এর মধ্যে ৫,০০০ টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। অর্থাৎ সমাপনী মজুদের মধ্যে কারা থাকে? যে সমস্ত মালগুলো অবিকৃত তারা থাকে। তোমরা তো জানো এটা, তাই না? সমাপনী মজুদের মধ্যে কারা থাকে? যে সমস্ত পণ্যগুলো এখনো বিক্রয় হয়নি তারাই সমাপনী মজুদের মধ্যে থাকে, তাই না? কিন্তু এর মধ্যে ইয়েস স্যার। কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকার পণ্য কিন্তু অলরেডি বিক্রয় হয়ে গেছে। যা এখনো পর্যন্ত যিনি কিনেছেন তার কাছে এখনো পর্যন্ত আমরা এটাকে সরবরাহ করতে পারিনি বা এখনো সরবরাহ করা হয়নি। কিন্তু এই পণ্যটা অলরেডি বিক্রয় হয়ে গেছে। তো এই সমন্বয়টার সঙ্গে আমাদের বিক্রয়ের এবং সমাপনী মজুদের কি সম্পর্ক, আমরা সেটাই এখন একটু বোঝার চেষ্টা করব। সেটা আমরা একটু আলোচনা করব। তো আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দেবে ৪৭৬ ইমন হোসেন তাহের। ইমন হোসেন তাহের কি তুমি আছো লাইনে? আচ্ছা, ইমন হোসেন তাহের, তুমি এই সমন্বয়টা যেটা পড়লাম এখন আমি, তোমরা বাকি সবাই কেউ কথা বলবে না। তোমরা সবাই আমার সঙ্গে তাহেরের কথাবার্তা যেটা বলবো আমি তাহেরের সাথে তোমরা সেটা শোনো। আর তাহের তুমি আমাকে বলো, এই যে আমি ক নাম্বারের যে সমন্বয়টা পড়লাম, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ২০,০০০ টাকা। এর মধ্যে ৫,০০০ টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। তুমি আমাকে একটা কথা খালি বলো, এইরকম সমন্বয় ১০ম শ্রেণীতে ওঠার পর তুমি আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব করতে গিয়ে তুমি কি এর আগে কখনো এই সমন্বয়টা তোমার অঙ্কে কখনো পেয়েছো? না স্যার। পাওনি। ঠিক আছে। তুমি আমাকে বলো, এখানে সমাপনী মজুদ ২০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছিল। আর এর মধ্যে ৫,০০০ টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। তোমার কাছে কি মনে হয় এই ৫,০০০ টাকার আইটেমটা আমাদের বিক্রয়ের সঙ্গে যোগ হবে নাকি বিয়োগ হবে
নাকি কোনো সমন্বয় হবে না? তোমার কি মনে হয়? তুমি একটু বলো তো আমাকে বুঝায়। আমার কাছে মনে হচ্ছে স্যার যোগ হবে, কারণ এটা তো আমার বিক্রয় করা হয়েছে। আমি আচ্ছা, আমি হয়তো বিক্রেতার কাছে পাঠাই না, কিন্তু আমার এটা বিক্রি করা হয়েছে। আচ্ছা। সেজন্য তুমি মনে করছো তোমার কাছে যে এটা এখন বিক্রয়ের সঙ্গে যোগ করা উচিত, তাই না? জি স্যার। আচ্ছা তাহের চলো এবার আমি তোমাকে বোঝাই। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি তাহেরকে যেটা বলছি সেটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। এক ভদ্রলোকের ৩ মেয়ে। বড় মেয়ে, মেঝো মেয়ে আর ছোট মেয়ে। এই ৩ মেয়েই অবিবাহিত ছিল গত ২০২০ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ২০২১ সালের ১লা জানুয়ারিতে সেই ভদ্রলোক উপযুক্ত পাত্রের কাছে তার বড় মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে। বিবাহ অনুষ্ঠান হয়ে গেছে, বিবাহও হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত অনুষ্ঠান করে সে তার মেয়েকে শ্বশুরবাড়িতে উঠায় দেয় নাই। কিন্তু বিবাহ দিয়ে দিয়েছে। এবার তাহের তুমি আমাকে বলো, যেদিন তিনি তার বড় মেয়েকে তার শ্বশুরবাড়িতে উঠায় দিবেন, সেদিন কি তাকে ওই পাত্রের সঙ্গে আবারও বিবাহ দেওয়া দরকার আছে? নো স্যার। কেন? কারণ বিবাহ তো হয়ে গেছে, তাই কারণ না? এটা তো আমার দেওয়া হয়ে গেছে। তাহলে তুমি এবার আমাকে বলো, জি স্যার। তাহলে তুমি আমাকে বলো তাহের, সমাপনী মজুদের মধ্যে যে পণ্যটা আমরা অলরেডি বিক্রয় করে ফেলেছি, কিন্তু এখনো ক্রেতাকে সরবরাহ করিনি, তাহলে কি সরবরাহ করার সময় আমরা এটাকে আবার বিক্রয় বলে গণ্য করব? নো স্যার। কারণ এটা অলরেডি বিক্রয় হয়ে গেছে। এটা বিক্রয়ের মধ্যে আছে। তাই আমরা এই ৫,০০০ কে আবার বিক্রয় হিসেবে গণ্য করলে এটা ডাবল হয়ে যাবে। তাই আমরা এটাকে বিক্রয়ের সঙ্গে যোগ করব না। অর্থাৎ এটার সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। তুমি কি তাহের ব্যাপারটা বুঝতে পেরেছ? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা। তবে, তবে আমি একটু আগে বলেছি সমাপনী মজুদের মধ্যে তারাই থাকে যারা বিক্রয় হয় না। আর তাহলে তুমি এখন আমাকে বলো, এই যে ৫,০০০ মাল সে তো বিক্রয় হয়ে গেছে। তাহলে কি আর এখন তার সমাপনী মজুদে থাকা উচিত? না স্যার, এটা আমার বিয়োগ মানে বাদ দিয়ে দিতে হবে। তাহলে সমাপনী মজুদ থেকে এই মালটাকে আমাকে এখন বাদ দিয়ে দিতে হবে, তাই না? যদিও এখন আমরা জি স্যার। সমাপনী মজুদের কাজ করছি না, কিন্তু সমন্বয়টা বোঝার জন্য বলছি যে সমাপনী মজুদের মধ্যে শুধুমাত্র অবিকৃত মালগুলো থাকবে। যদি কোন বিকৃত মাল সমাপনী মজুদে থেকে যায়, তাহলে আমাদের দায়িত্ব সেটাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া, তাই না? তাহলে জি স্যার। সমাপনী মজুদ এখন আর ২০,০০০ থাকবে না। সেখান থেকে ৫,০০০ বাদ দিয়ে সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ হবে। তবে বিক্রয়ের সঙ্গে এই ৫,০০০ আবার যোগ করার দরকার নেই। কারণ এটা অলরেডি বিক্রয় হয়ে গেছে। ঠিক না তাহের? তুমি কি বুঝছ? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এবার চলো, তাহের আমার সঙ্গেই থাকবে। আজকে তাহেরের দিন। তাহের আমার সঙ্গেই থাকবে। তোমরা সবাই বাকিরা যারা শুনছো, তারা আমার সঙ্গে তাহেরের আলোচনা করে আমি যে ক নম্বর সমন্বয়টা বললাম, তোমরা কি সবাই এই সমন্বয়টা বুঝেছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। তার মানে আমরা এই ৳৫,০০০ পণ্য বিক্রিত পণ্যটা আমরা বিক্রয়ের সঙ্গে কোনো যোগ করব না, কোনো বিয়োগ করব না। কারণ এটা অলরেডি বিক্রয় হিসেবে গণ্য করা হয়ে গেছে। তবে সমাপনী মজুদ থেকে আমরা এই ৳৫,০০০ বাদ দিব। এবার তাহের আসো আমি খ নম্বর সমন্বয়টা একটু পড়ব। তোমরা সবাই শোনো। আমি প্রশ্নটা তাহেরের কাছে রাখছি কিন্তু তোমরা সবাই শুনবে। খ নম্বরে যে সমন্বয়টা আমি এখানে লিখেছি, সেই সমন্বয়টা হলো বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ৳১০,০০০ যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ক্রয় মূল্য হচ্ছে ৳৮,০০০। এই সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সমন্বয়। তোমাদের এসএসসি পরীক্ষাতে কোনো পরীক্ষাতে এখনো পর্যন্ত রিসেন্ট সালের পরীক্ষাগুলোতে আসতে না দেখা গেলেও নির্বাচনী পরীক্ষার কোয়েশ্চেন গুলোতে আসতে দেখা গেছে। তো আমি এই জিনিসটা তোমাদেরকে শিখায় রাখতে চাই। এটা খুব কঠিন জিনিস না। সমন্বয়টা হলো বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ৳১০,০০০ যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ক্রয় মূল্য ৳৮,০০০। তাহের, তুমি আমাকে বলো জি স্যার। এই খ নম্বর সমন্বয়টা তুমি চূড়ান্ত হিসাব করতে গিয়ে
এর আগে কি কখনো পেয়েছো? না স্যার। পাওনি। তাহলে এবার তুমি আমাকে বলো, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়, তুমি কি এই জিনিসটা জানো এটা কি? না বিক্রয় স্যার। অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় এই জিনিসটা তুমি জানো না, তাই না? জি স্যার। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমি আগে তোমাদেরকে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়ের ব্যাপারটা একটু বুঝাই বলি। ছোট, ছোট সমন্বয়ে বিভিন্ন নির্বাচনী পরীক্ষাতে আসে। অঙ্কের একটা এটা অঙ্কের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু আমরা কখনো শুনিনি বলে আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক কঠিন। একবার শিখে ফেললে কিন্তু এটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়টা বোঝানোর জন্য আমি তোমাদেরকে যেটা বলছি তোমরা একটু ভালো করে শুনে নাও। তাহের যে এলাকায় বসবাস করে, আমিও সেই এলাকায় বসবাস করি। তাহের সে তার কারখানায় পাউরুটি উৎপাদন করে। সে যে পাউরুটি মানুষজন দোকান থেকে কিনে খায়, এই পাউরুটিটা সে তার নিজের কারখানায় উৎপাদন করে। আর আমি একই এলাকায় আমার একটা বড় মুদিখানার দোকান আছে। সেখানে আমি বিভিন্ন পণ্যের সঙ্গে আমি তাহেরের পাউরুটিও বিক্রয় করি। তবে তোমরা খেয়াল করে দেখবা শুধুমাত্র পাউরুটির তো আলাদা কোনো দোকান হয় না। তাই তাহের শুধু পাউরুটির কোনো দোকান দিতে পারেনি। সে আমার মতন আরো অনেক যে মুদিখানার দোকান আছে, বেকারির দোকান আছে সে সেখানে তার উৎপাদিত এই পাউরুটিগুলো সে সরবরাহ করে। তো অন্যান্যদের কথা বাদ, আমি আমার সঙ্গে তাহেরের সম্পর্কটা তোমাদেরকে বলছি। আমি তাহেরকে বুঝিয়ে বলেছি যে, "তোমার যে প্রোডাক্ট পাউরুটি, এটা একদিনের বেশি রেখে খাওয়া ঠিক না। কাস্টমার একদিনের বেশি রেখে খেলে এটা তার শারীরিক ক্ষতি হতে পারে। তাই এটা উৎপাদনের একদিনের মধ্যে এটা খেয়ে ফেলতে হয়। তো এই কারণে তোমার কাছ থেকে আমি তোমার এই পাউরুটি কিনতে পারি। যদি আমি একদিনের মধ্যে তোমার যতগুলো পাউরুটি কাস্টমারের কাছে বিক্রি করব, আমি খালি ততগুলো পাউরুটির বিক্রয় মূল্যই আমি তোমাকে দেব। আর যেগুলো বিক্রয় হবে না তোমার এই মালটা ফেরত নিয়ে যেতে হবে। তুমি এই মালটা আমি আর পরের দিন কাস্টমারের কাছে বিক্রয় করতে পারব না।" তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? আমি তাহেরকে কি বলেছি? আমি বলেছি, "আমি তোমার দেওয়া যে মালগুলো তুমি আমার কাছে বিক্রয় করছো, এর মধ্যে যে কয়টা মাল আমি কাস্টমারের কাছে বিক্রি করে ফেলতে পারবো, শুধু সেই কয়টা মালের মূল্যই আমি তোমাকে দেব। আর যেগুলো আমি বিক্রি করতে পারবো না, সেগুলো আমি তোমাকে ফেরত দিব। সেগুলো টাকা তুমি আমার কাছ থেকে নিতে পারবে না।" তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো? আমি তাহেরকে কি বলেছি? ইয়েস স্যার। এই শর্তে এই শর্তে তাহের আমার কাছে যে মালগুলো বিক্রয় করছে, এই বিক্রয়টাকে বলা হয় বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। অর্থাৎ হয় পণ্যটা আমি বিক্রয় হিসেবে গণ্য করব, অথবা আমি পণ্যটাকে ফেরত হিসেবে গণ্য করব। তার মানে আমার এই পণ্যটা বিক্রয় হবে যদি আমি যার কাছে বিক্রয় করেছি তিনি তার কাস্টমারের কাছে এটা বিক্রি করতে পারে। আর আমার এই পণ্যটা আমাকে ফেরত নিয়ে নিতে হবে যদি আমি যার কাছে বিক্রয় করেছি তিনি যদি তার কাস্টমারের কাছে এই মালগুলো বিক্রয় করতে না পারে। এরকম শর্তে যখন কোনো পণ্য বিক্রয় করা হয়, তখনই এই বিক্রয়কে বলা হয় বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। তোমরা সবাই বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়টা কি বুঝেছ? জি স্যার। এবার আমি তোমাদেরকে একটা নিয়ম বলছি। বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়ের নিয়মটা কি? বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় হিসাব করার নিয়মটা হলো, যতক্ষণ পর্যন্ত আমি তাহেরকে ঘোষণা না দিব যে, "তাহের আমি তোমার এই মালগুলো বিক্রয় করে ফেলেছি," ততক্ষণ পর্যন্ত তাহের এটাকে বিক্রয় হিসাবে গণ্য করবে না। তার মানে যতক্ষণ পর্যন্ত আমি তাহেরকে ঘোষণা না দেব যে, "তাহের তোমার পণ্যগুলো আমি বিক্রয় করে ফেলেছি," ততক্ষণ পর্যন্ত তাহের এটাকে বিক্রয় হিসাবে গণ্য করতে পারবে না। তার মানে হলো বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় যতক্ষণ পর্যন্ত বিক্রয় না হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে বিক্রয় হিসাবে গণ্য করা যায় না। অথচ আমরা কিন্তু এটাকে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি। দেখো এই যেখানে লেখা আছে পরিষ্কার, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ৳১০,০০০ যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বলো তো ভুল করে ফেলেছি না আমরা? বিক্রয়ের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা ভুল করে ফেলেছি না বলো? জি স্যার, জি। এখানে তো স্যার। কোথাও বলা নেই এখানে তো কোথাও বলা নেই আমাদের বিক্রয় অথবা ফেরত শর্তে যে পণ্যটা বিক্রয় করেছি সেটা অলরেডি বিক্রয় হয়ে গেছে। কথাটা কোথাও বলা নেই। কিন্তু বিক্রয় অথবা ফেরত শর্তে এই বিক্রয়টা বিক্রয় হওয়ার আগেই ১০,০০০ বিক্রয় হওয়ার আগেই আমরা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি। এটা আমরা ভুল করে ফেলেছি।
এখন আমাদের দায়িত্ব হলো এটাকে বিক্রয় থেকে বাদ দিয়ে দেওয়া। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে আমরা এটা এখন বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। আর বিক্রয় থেকে যখন এটা বাদ হয়ে যায় তখন কিন্তু সে সমাপনীর মজুদে গিয়ে যোগ হয়ে যাবে। কারণ সমাপনীর মজুদ তাকেই বলে যে বিক্রয় হয় না, যে অবিক্রিত থাকে। তাই যখনই আমি এটাকে বিক্রয় থেকে বাদ দিয়ে দিব, যেটা বিক্রয় হচ্ছে না, তখনই আমরা এই মালটাকে কিন্তু সমাপনী মজুদ হিসেবে গণ্য করব। আর সমাপনী মজুদের মধ্যে মালটা কিন্তু সবসময় ক্রয় মূল্যে থাকে। অর্থাৎ তাহের আমার কাছে যে মালগুলো 10,000 টাকায় বিক্রয় করেছিল, এই মালগুলো বানাতে কিন্তু ওর 8,000 টাকা খরচ হয়েছিল। সে 2,000 টাকা লাভে আমার কাছে বিক্রয় করেছে। তাই যখন ও এটাকে বিক্রয় হচ্ছে না বলে গণ্য করবে, তখন কিন্তু সে তার সমাপনী মজুদের মধ্যে মালটা 8,000 টাকায় লিখবে। তাই এই 8,000 টাকাটা আমরা সমাপনী মজুদের সঙ্গে যোগ করে দেব। তাহলে আমি পুরো সমন্বয়টা তোমাকে একবার বুঝাই দেই তোমাদেরকে। বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়টা যেহেতু বিক্রয় হিসেবে গণ্য করা যায় না, অথচ আমরা এটাকে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে বিক্রয় থেকে বাদ দেওয়া 10,000 টাকা। আর বিক্রয় থেকে বাদ দেওয়া মানে পণ্যটা বিক্রয় হচ্ছে না। তাহলে এই পণ্যটাকে এখন আবার তোমাকে সমাপনী মজুদের সঙ্গে যোগ করে দিতে হবে। যখন আমরা সমাপনী মজুদটা লিখবো তখন যোগ করে দেব, তখন আমরা 10,000 টাকা যোগ করব না, তখন আমরা যোগ করব 8,000 টাকা। আমরা কি এই কথাটা সবাই বুঝেছি? জি স্যার। হ্যাঁ, তাহলে চলো, যেহেতু আমরা দুটো সমন্বয় শিখে ফেললাম, এবার তাহলে আমরা হাতে হাতে সুন্দর করে এই অঙ্কটা থেকে আমরা একটা নিট বিক্রয় বের করে ফেলি। সবাই খাতা কলম নিয়ে নেই, এইরকম একটা ছকটা নেই। আমি তোমাদেরকে প্রথম দিন দেখিয়েছিলাম যে এরকম 3টা টাকার ঘর টেনে আমরা এটার ভিতরে এখন নিট বিক্রয়ের পরিমাণটা বের করব। যদি আমাদেরকে প্রশ্ন করে যে তুমি এখান থেকে একটা নিট বিক্রয় বের করো, তাহলে আমরা এখন এখান থেকে এই যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, আমরা এরকম একটা ছক টেনে আমরা নিট বিক্রয়ের পরিমাণটা এখন বের করব। চলো আমরা নিট বিক্রয়ের পরিমাণটা বের করার জন্য আমরা খুব দ্রুত ছকটা টেনে ফেলি আর হাতে হাতে আমরা অঙ্কটা করে ফেলি। আমি তোমাদেরকে বলছি, তোমরা যখন আমার সঙ্গে অ্যাকাউন্টিং ক্লাসে বসবে, তোমরা কিন্তু কম্বল মুড়ি দিয়ে বিছানায় বসে ক্লাস করবে না। তোমরা পড়ার টেবিলে ক্যালকুলেটর, স্কেল, পেন্সিল, কলম, খাতা নিয়ে বসবে। কারণ আমার সঙ্গে হাতে হাতে অঙ্ক করতে হয়। তখন আমি যখন বলবো সাথে সাথে ঘর টেনে ফেলবে, সাথে সাথে অঙ্ক করে ফেলবে। তোমরা যেটুকু শিখবে আমার মনে হয় এটা তোমাদের এসএসসি তে এই সাবজেক্টে A+ পাওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করবে। তাই তোমরা একটু হাতে হাতে আমার সঙ্গে সঙ্গে করো, যে কোনো দিন সময় আমরা পাই, আমরা শিখতে থাকি, দেখবা এটা তোমাদের কাজে আসবে। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা এই ঘরটার মধ্যে শুরুতেই আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা শুরুতেই বিক্রয়টা লিখে দিব। চলো আমরা শুরুতেই বিক্রয়টা লিখে দেই। আমরা শুরুতে বিক্রয়টা লিখে দিলাম। আমাদের বিক্রয়ের পরিমাণটা ছিল, দেখো আমাদের এই যে নিচে বিক্রয়ের পরিমাণটা ছিল 80,000 টাকা। আমরা এই বিক্রয়টাকে মাঝখানের ঘরে লিখবো যাতে আমরা এটার সঙ্গে যোগ বিয়োগ করতে পারি। আমরা প্রথমে এই 80,000 টাকা লিখলাম। তোমরা মনে রেখো আমরা বিক্রয়ের সঙ্গে যোগ বিয়োগ করার ক্ষেত্রে সর্বপ্রথম যদি কোনো আইটেম বিক্রয়কে বাড়ায় বা বিক্রয়ের সঙ্গে যোগ করার প্রয়োজন হয়, আমরা সর্বপ্রথম সেই যোগ করার কাজটা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেওয়া মিলের ভিতরে বিক্রয় ফেরত আছে যেটা বিক্রয় থেকে বাদ যায়, বিক্রয় বাট্টা আছে যেটাও বিক্রয় থেকে বাদ যায়, কমিশন প্রদান আর বিজ্ঞাপন খরচটা আমাদের হিসাবে আসে না। আর নিচে আমাদের যে সমাপনী মজুদের মধ্যে যে আমাদের 5,000 টাকা বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, এটাকে আমরা বিক্রয়ের সঙ্গে কোনো কাজ করব না।
আর বিক্রয় অথবা ফেরত শর্তে যে পণ্য বিক্রয়টা রয়েছে এটাও আমরা বিক্রয় থেকে বাদ দিব। তাহলে বিক্রয়ের সঙ্গে যোগ করার মতো কোনো আইটেম আমাদের এই অঙ্কে নেই। তাহলে চলো আমরা এখন তাহলে যেগুলো আইটেম আছে সবগুলোই আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আর যোগ করতে পারছি না, আমরা সরাসরি এখন তাহলে বাদ দিয়ে দেই। আমরা বাদের মধ্যে লিখে দেই, প্রথমে দেখো রেওয়া মিলের আইটেম গুলো আগে লিখি। বাদের মধ্যে লিখবো বিক্রয় ফেরত। চলো লিখে দেই বিক্রয় ফেরত। আমাদের বিক্রয় ফেরতটা ছিল ৩,০০০ টাকা। আমরা বিক্রয় ফেরত ৩,০০০ টাকা লিখে দিলাম। এরপরে দেখো আমাদের রয়েছে কারবারি বাট্টা। আমরা লিখে দিলাম বাদ কারবারি বাট্টা। আমাদের কারবারি বাট্টা ছিল ৪,০০০ টাকা, আমরা সেটাও এখানে লিখে দিলাম ৪,০০০ টাকা। কারবারি বাট্টাটা ছিল ৪,০০০ টাকা। এরপর দেখো আমাদের ৪ নম্বরে ছিল কমিশন প্রদান আসবে না, বিজ্ঞাপন খরচও আসবে না। আর নিচে আমরা যে ক নম্বর সমন্বয়টা দেখেছিলাম, সমাপনী মজুদ পণ্য রয়েছে যার মধ্যে ৫,০০০ টাকা বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে, এটার সঙ্গেও বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। তাহলে খ নম্বর সমন্বয়ের মধ্যে যে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ছিল ১০,০০০, এটা আমরা বাদ দেব। তাহলে চলো আমরা এটা বাদ দিয়ে দেই। বাদ বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় সেটা ছিল ১০,০০০ টাকা। আমরা ওই ১০,০০০ টাকাও এখানে বসাই দিলাম। আমাদের এখানে বিক্রয়ের সঙ্গে সমন্বয় হবে এমন আর কোনো ঘটনা নেই। তাহলে চলো আমরা এবার একটু দেখে নেই আমাদের মোট বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়ের পরিমাণটা সহ আমাদের মোট অ্যামাউন্টটা কত আছে একটু দেখে নেই। তোমরা দেখো তো ১৭,০০০। ১৭,০০০ টাকা এখন আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে ৮০,০০০ টাকা থেকে যদি এখন আমি ১৭,০০০ টাকা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের নেট বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। তাহলে তোমরা দেখো তো আমাদের নেট বিক্রয়ের পরিমাণটা ৮০,০০০ থেকে ১৭,০০০ বাদ দিলে কত টাকা থাকে? ৬৩,০০০ টাকা। ৬৩,০০০। তাহলে আমরা এই ৬৩,০০০ টাকাকে এখন বলে দেব নেট বিক্রয়। তাহলে নেট বিক্রয়ের পরিমাণটা বের হয়ে গেল ৬৩,০০০। আমাদের জবাবটাও হয়ে গেল। তোমরা কি আমার এই যে কাজটা আমি করলাম, তোমরা কি কাজটা বুঝেছো? তোমরা দেখো এই যে ২ নম্বর অঙ্কটা আমি করলাম, যদি তোমরা বুঝে থাকো কাজটা কিভাবে করেছি, তাহলে তোমরা একটু চেয়ে দেখো তো ৩ নম্বর অঙ্কটা আমি খুব দ্রুত তোমাদেরকে প্রশ্নটা একটু পড়ে দিচ্ছি যাতে তোমরা নিজেরা এটা করতে পারো। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে। কারবারি বাট্টা ডেবিটে আছে, এটাও বিক্রয় থেকে বাদ যাবে। বিক্রয় পরিবহন, এটা কিন্তু বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বিক্রয় খরচ কিন্তু বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনাদায়ী পাওনা বিক্রয় সংক্রান্ত খরচ কিন্তু বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নেই। খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত ২,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি, এটা অলিখিত ফেরত। তাহলে উপরে যে বিক্রয় ফেরতটা রয়েছে এটা লিখিত ফেরত, এটাও বিক্রয় থেকে বাদ যায়। আর সমন্বয়ের মধ্যে যে খরিদ্দারের থেকে